গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প চরাচর, রচনা প্রফুল্ল রায়। অন্যদিন ভোর হতে না হতেই বিছানা থেকে উঠে পড়ে লক্ষিন্দর। এটা তার চিরকালের অভ্যাস। আজ কিন্তু ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে যায়। কাল রাত্রিরে ধুম জ্বর এসেছিল। চারখানা ভারী কাঁথায় পা থেকে মাথা পর্যন্ত ঢেকে সারা রাত বেহুঁশ পড়ে থেকেছে লক্ষিন্দর। মুড়ি দিয়ে এসে শুতে পারে না, দম আটকে আসে। ঝাঁঝরা টিনের চালের অগুন্তি ফুটো দিয়ে রোদের তেরছা ফলাগুলো চোখে মুখে এসে বিদ্ধেই ধর্মর করে উঠে পড়ে সে। আর তখনই চাপা নিচু গলার গুনগুনানি কানে ভেসে আসে। নিশ্চয়ই শাড়ি গাইছে। শাড়ির গলা ভারী মিঠে, তবে মৃদু সুরটাই শুধু শোনা যায়। গানের একটি কথাও বোঝা যাচ্ছে না। শাড়ির গানে মোহিত হয়ে বসে থাকার মতো আদৌ কোনো সময় লক্ষিন্দরের হাতে নেই। রোদ উঠে গেছে। বাদায় এবং বিলে গিয়ে হয়তো দেখবে চারিদিক শুনশান, একেবারে শূন্য। কোথাও পাকফাকালি নেই। কাঁকড়া এবং কচ্ছপ সব উধাও। দ্রুত উঠে পড়ে লক্ষিন্দর। তার এই ঘরটা কবছর ধরেই হেলে আছে। কখন যে হুড়মুড় করে ভেঙে পড়ে। মাথার ওপরের চালের মতোই চারপাশের বেড়াগুলো ভাঙাচোরা টিনের, মেঝে মাটির। ঘরটার যা হাল, তাতে এখনই টিন এবং ঘুণধরা খুঁটিগুলো সারিয়ে সরিয়ে নেওয়া খুবই জরুরি। কিন্তু এত পয়সা কোথায় লক্ষিন্দরের? একধারে ছেঁড়া মাদুরে জড়ানো আরও কয়েকটা বাড়তি কাঁথা বালিশ, সেগুলোর পাশে ফুল লতাপাতা আঁকা পুরনো টিনের বাক্স, সিলভারের তোবড়ানো কিছু বাসনকোসন, আড়াইখানা মোমবাতি, দেশলাই, একটা হ্যারিকেন, কুপি, কেরোসিনের বোতল, সর্ষের তেলের শিশি, মাটির হাঁড়িতে চাল ডাল, ৬-৭টা কৌটো ইত্যাদি। একদিকের বেড়ার গায়ে লক্ষ্মীর একখানা পট ঝোলানো রয়েছে। তার মুখোমুখি উল্টো দিকের বেড়ায় সিনেমার নায়ক নায়িকাদের ছবি সমান ভক্তিভরে আঠা দিয়ে সাঁটা রয়েছে। এসব শাড়ির কাজ। কার কাছ থেকে যেন চেয়ে চিনতে ওগুলো নিয়ে এসেছে। ঘরের অন্য এক কোণে রয়েছে আঠার হাঁড়ি, লম্বা সরু কটা বাঁশ। প্রতিটি বাঁশের ডগায় তালপাতা কেটে ছোট ছোট পাখার মতো করে আটকে দেওয়া হয়েছে। আর রয়েছে কাঠের হাতল বসানো কটা পাখি ধরা জাল। পার্থিব সম্পত্তি বলতে এই ধসে পড়া কোমর বাঁকা ঘর এবং তার ভেতরে তুচ্ছ কটা জিনিস ছাড়া আর কিছুই নেই লক্ষিন্দরের। অনেককাল আগে লাটে কিছু চাষের জমি ছিল তাদের। বাপ বেঁচে থাকতে থাকতেই ঋণের দায়ে সে সব মহাজনের পেটে ঢুকে গেছে। লক্ষিন্দর ঘরের কোণ থেকে আঠার হাঁড়ি এবং জালটাল নিয়ে বাইরে চলে আসে। দাওয়ার এক কোণে শাড়ি এনামেলের থালার উপর ঝুঁকে চালের খুদ বাঁচতে বাঁচতে গুনগুন করছিল। শাড়ির কত বয়স লক্ষিন্দর তা নিয়ে আজকাল আর মাথা ঘামায় না। তবে তার শরীরে বাঁধুনি অটুট। ৮-১০ বছর বিয়ের পরেও ছেলেপুলে না হওয়ায় স্বাস্থ্য এতটুকু ভাঙেনি। গোল মুখ, পুরু ভিজে ভিজে ঠোঁট। গায়ের রং কালো বললে সঠিক বোঝানো যায় না। কুচকুচে কালো লঙ্কা পাকলে যেমন হয়, অবিকল তেমনই এক দ্যুতি তার চকচকে মসৃণ চামড়ার তলা থেকে যেন ঠিকরে বেরোয়। তার তাকানোর মধ্যে এমন কিছু আছে যা পুরুষের লোভকে উস্কে দেয়, তার স্নায়ুকে চনমনে করে তোলে। লক্ষিন্দর তার ঠিক উল্টো। এককালে সে লম্বা চওড়া বিরাট একটা মানুষ ছিল, এখন ভেঙে চুড়ে একেবারে ধ্বংসস্তূপ। হাজার রকমের রোগে শরীর ক্ষয়ে ক্ষয়ে
হাড়ের ওপর পাতলা কোঁচকানো চামড়াটুকু ছাড়া আর কিছুই নেই। শান্ত উদাসীন চোখে একবার শাড়ির দিকে তাকায় লক্ষিন্দর। হাতের জালটাল নিচে নামিয়ে রেখে আবঝাভাবে তার মনে হয়, এই অভাবের সংসারে এমন শরীর এবং গান গাওয়ার মতো এত অঢেল ফুর্তি কি করে যে মেয়ে মানুষটা টিকিয়ে রাখতে পারে কে জানে। এর মধ্যে চান সেরে নিয়েছে শাড়ি, ভেজা চুল পিঠময় ছড়ানো, পরনে সোডা দিয়ে কাচা পরিষ্কার একটি রঙিন শাড়ি। এমন দামি কাপড় বাপের জন্য কোনোদিন লক্ষিন্দর তাকে কিনে দেয়নি। তবু যত উদাসীনই হোক, মাঝে মাঝে এই লক্ষিন্দরের চোখে পড়েছে এরকম আরও ভালো ভালো শাড়ি পরে পটের বিবি সেজে থাকে শাড়ি। কোনো কোনো দিন তার গা থেকে সুন্দর গন্ধও বেরোয়, কি যেন মাখে মেয়ে মানুষটা। এইসব শাড়িকে কে জোগায় লক্ষিন্দর মোটামুটি আন্দাজ করতে পারে, তবে তা নিয়ে মাথা ঘামাবার সময় তার কোথায়। শুধুমাত্র বেঁচে থাকার জন্য 12 মাস উদয়াস্ত জলে স্থলে যার যুদ্ধ, তার কি এসব দিকে নজর দিলে চলে? লক্ষিন্দর শুধোয়, চিড়েমুড়ি কিছু আছে রে? লক্ষিন্দরের পায়ের আওয়াজে আগেই ঘুরে বসেছিল শাড়ি, তার মুখের দিকে তাকিয়ে ঝাঁচিয়ে ওঠে, না লেই, ঘরে তো চিড়েমুড়ির আড়ত বসিয়ে রেখেছ। লক্ষিন্দর ভয়ে ভয়ে এবার বলে, না থাকলে আর কি করা, তোর হাঁড়িতে চারটি বাসি ভাত লিচ্ছয়ে আসে। শাড়ি উত্তর দেয় না। লক্ষিন্দর ধরে নেয় ভাত পাওয়া যাবে। সে বলে, বেড়ে ফেল, আমি চোখে মুখে জল দিয়ে আসি। বলে দাওয়া থেকে উঠোনে নেমে যায়। উঠোন আর কি, খানিকটা ফাঁকা জায়গা, তারপর কচুরি পানায় ঠাসা সরু একটা খাল, খালের ওপর সাঁকো, সাঁকোর ওধার থেকে লক্ষিন্দরের ঘরখানার মতোই হতচ্ছাড়া চেহারায় হেলে পড়া 20-25টা ঘর এধারে ওধারে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা গরিব হাবাতেদের গাঁ। নিজের বলতে কারো 1 ছটাক ধানের জমি নেই। অন্যের ক্ষেতে চাষের মরশুমে ভূতের মতো খেটে এবং বছরের অন্য সময় 1000টা উঞ্চবৃত্তি করে পেট চালায় তারা। গোটা গাঁখানা জুড়ে প্রচুর বাঁশঝাড়, আগাছার ঝোপ আর নানা অকেজো গাছের জঙ্গল। এরই ফাঁকে ফাঁকে 2-4টে তাল কি সুপুরি, তাদের মাথা আকাশ ফুঁড়ে অনেক উঁচুতে উঠে গেছে। শাড়ি বলল, সারা রাত্রি জ্বরে কোঁকো করেছ, এর ওপর ভাত গিলে কিছু হলে আমায় কিন্তু দোষ দিও না। লক্ষিন্দর কিছু বলে না। ভাত খেয়ে আবার যদি জ্বর আসে তো আসবে, শরীর এখন বেজায় দুর্বল। আসলে পেটে কিছু না পড়লে বিলে এবং বাদায় গিয়ে পাকপাকালির পেছনে ছোটার মতো জোর পাবে না। আর পাখিটাকে ধরতে না পারলে সংসার চলবে কি করে? কচুরি পানা সরিয়ে খালের জলে মুখ ধুয়ে আসে লক্ষিন্দর। ততক্ষণে বাসি ভাত আর ধুঁধুলের ছেচকি একটা সিলভারের থালায় বেড়ে বারান্দায় রেখে দিয়েছে শাড়ি। সেই সঙ্গে রেখেছে 1 ঘটি জল। জ্বর হলে খিদে বেড়ে যায় কিনা কে জানে। 1 থালা ঠান্ডা কড়কড়ে ভাত গোগ্রাসে শেষ করে দেয় লক্ষিন্দর। তারপর আঁচিয়ে এসে পাখি ধরা জালটাল গোছগাছ করে বাঁধতে বাঁধতে বলে, আমার গরম জামাটা এনে দে। মাঘ মাস শেষ হয়ে এসেছে। এখনো উত্তরে হাওয়া বাদা আর বিলের ওপর দিয়ে উল্টোপাল্টা ঘোড়া ছুটিয়ে যাচ্ছে। মাটির 1,00,000 কোটি ছিদ্র দিয়ে উঠে আসতে থাকে হিম। ভোরে এবং সন্ধ্যায় কুয়াশায় চরাচর ঢেকে যায়। ঘরের ভেতর থেকে একটা রোয়াওয়ালা পোকায় কাটা পুরনো সোয়েটার নিয়ে এসে লক্ষিন্দরের পাশে নামিয়ে ফের খুদ বাঁচতে বসে যায় শাড়ি। লক্ষিন্দর জালটাল নিয়ে বেরুতে যাবে, ভূষণ এসে হাজির। সেও এই গাঁয়েই থাকে। সাঁকোর ওপারে কোনাকুনি দক্ষিণ দিকে তার ঘর। আজকাল ভূষণ লক্ষিন্দরের মতোই বিলে এবং বাদায় পাখিটাকি মারতে যায়। তার হাতেও পাখি ধরা ফাঁদ আর জাল রয়েছে। ভূষণের বয়স 60-এর কাছাকাছি। মাথায় খাড়া খাড়া কাঁচা পাকা চুল, গালে খামছা খামছা দাড়ি, ঘোলাটে চোখ, রোগা ঢ্যাঙা হাড় বের করা চেহারা তার। পরনে ময়লা তালিমারা খুঁটো ধুতি, একটা ফতুয়া, তার ওপর মোটা সুতির চাদর জড়ানো। লক্ষিন্দরের মতো সেও একটা ভাঙাচোরা মানুষ। ভূষণ বলে, দূর থেকে দেখলাম তুই এখনো বেরোসনি, তাই তো এলুম। বাদায় যাবি তো?
হ্যাঁ। ঘাট সামান্য কাত করে দাওয়া থেকে নিচে নেমে আসে লক্ষিন্দর। বলে, চলো। সাঁকো পেরিয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে খানিকটা এগোতেই থমকে দাঁড়িয়ে পড়ে লক্ষিন্দররা। উল্টো দিক থেকে নটবর বেরা আসছে। নটবর শৌখিন মানুষ, বয়সও বেশি না, বড় জোর 35-36, গায়ের রং মাজা মাজা, ভারী ঠোঁটের উপর নিখুঁত চিকন গোঁপ, মাথার মাঝখান দিয়ে পরিপাটি করে টেরি কেটেছে। নটবরের পরনে ফিনফিনে মিলের ধুতি আর ধবধবে হাফাতা পাঞ্জাবি, গলায় সোনার হার, দুহাতের মোটা মোটা আঙুলে 4-5টা আংটি, পায়ে চকচকে ফিতে বাঁধা বুট। তার ধুতি এবং জামা এতই মিহি যে গায়ের আংটির মতো পাকানো কালো কালো লোমগুলো পরিষ্কার দেখা যায়। গা থেকে ভুরভুরে গন্ধ বেরুচ্ছে। জামা কাপড়ে কি ঢেলে এসেছে সে কে জানে। মাইলখানেক দূর নদীর বাঁধের গায়ে যে জমজমাট বাজারটা রয়েছে, সেখানে নটবরের দিশি মদ, ভাং এবং গাঁজার দোকান রয়েছে। বেআইনি কারবার নয়, দস্তুর মতো সরকারি লাইসেন্স নিয়ে সে ব্যবসা চালায়। শোনা যায় নটবরের হাতে নাকি অঢেল কাঁচা পয়সা। কাছাকাছি এসে নটবর থেমে গিয়েছিল। একটু হেসে ভারিক্কে চালে বলে, বিলে চললে নাকি না, বলে একটু হাসে। লোকটাকে অনেক দিন থেকেই চেনে লক্ষিন্দর। উদাসীন গলায় জবাব দেয়, হ্যাঁ। নটবর বলে, খবর পাই বিলে পাখি ধরতে যাও, এত বেলায় গিয়ে কি কিছু পাবে? কার কাছে পাখি ধরার খবরটা পেতে পারে সে সম্পর্কে মোটামুটি ধারণা আছে লক্ষিন্দরের। সে বলে, দেখি, ঘুরতে ঘুরতে তোমাদের গায়ে চলে এসেছিল। এ গ্রামে আসার জন্য নটবরের কাছে কৈফিয়ত চায়নি লক্ষিন্দর। চাওয়ার মতো সাহস বা প্রয়োজন কোনোটাই তার নেই। তবু নটবর নিজের থেকে কেন যে বলল কে জানে। লক্ষিন্দর চুপ করে থাকে। নটবর বলে, তোমাদের আর আটকাবো না, যাও। লক্ষিন্দর এবং ভূষণ আর দাঁড়ায় না, সরু কাঁচা রাস্তা ধরে বরাবর হাঁটতে থাকে। কিছুটা গিয়ে হঠাৎ পেছনে ফিরে তাকায় ভূষণ। উত্তেজিত ভঙ্গিতে বলে, হেই হেই লোকা, হেই। লক্ষিন্দর সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে, কি কইস? ওই শালা লটবর বেরা সাঁকো পেইরে তোদের ঘরের দিকে যাচ্ছে। বিন্দুমাত্র প্রতিক্রিয়া হয় না লক্ষিন্দরের। উত্তেজনা শূন্য ঠান্ডা গলায় সে বলে, যেতে পারে। উত্তেজনাটা কয়েক পর্দা চড়ে যায় ভূষণের গলায়। সে বলে, শালো লটবর খচ্চরটা তোর ঘরে শীত চালাচ্ছে, আর তোর হুঁশ নেই? তুই মানুষের বাচ্চা নাকি? লক্ষিন্দর জোরে জোরে পা চালায়, বলে, বেলা কত চড়েছে, হুঁশ আছে? এরপর বিলে গিয়ে কিছু জুটবে? 20 বছরের ছোট লক্ষিন্দরের সঙ্গে পাল্লা দিতে গিয়ে একরকম দৌড়তেই হচ্ছে ভূষণকে। লক্ষিন্দরের এত উদাসীনতা সত্ত্বেও তার উত্তেজনা ক্রমশ চড়ছিল। এবার সে ক্ষেপে যায়, তুই জানিস রে শালো, যখন তুই বাদায় বাদায় বিলে বিলে পাখির পেছনে ঘুরিস, ওই হারামদাদা তোর ঘরে আসে? লক্ষিন্দরের মুখের চামড়ায় একটি আঁচড়ও পড়ে না। আগেও যেমন ছিল এখনও অবিকল তেমনই। সে বলে, তুমিও তো আমার সঙ্গে বিলে বাদায় ঘুরে বেড়াও, এইসব খবর তোমায় কে দেয়? ভূষণ চেঁচিয়ে ওঠে, আমি না হয় পেটের তরে হেতাওতা ঘুরে বেড়াই, তাই বলে গাঁয়ের সব লোক ঘর ছেড়ে বেরিয়ে পড়ে না? হেরে লখা, তাদের চোখলেই তারা কি আদা হয়ে গেছে? লক্ষিন্দর এতটুকু বিচলিত হয় না। চলার গতি বাড়িয়ে দিতে দিতে বলে, লোকে তো কত কি বুঝলে থাকে, তাদের কথা সারান দাও দাদা। গলা আরেক পর্দা চড়িয়ে ভূষণ চেঁচায়, হে রে শালো, সংসারে থাকবি আর লোকের কথা ছেড়ে দিতে বুঝছিস? লক্ষিন্দর উত্তর দেয় না। ভূষণ বলে, ঘর সামলা লখা, ঘর সামলা। লক্ষিন্দর এবার চুপ। ভূষণ থামে না, সমানে বলে যায়, ওই কুয়োর বেটার ছেলে লটবরটার সঙ্গে তোর মাগের চেনা জানা হলো কি করে? এ প্রশ্নের উত্তর জানা নেই লক্ষিন্দরের। পেটের জন্য উদয়াস্ত মাঠে ঘাটে বিলে বাদায় ঊর্ধ্বশ্বাসে তাকে ছুটে বেড়াতে হয়।
কিন্তু পাখি, কচ্ছপ, কাঁকড়া ধরে কিংবা ফাঁকা মাঠ থেকে ঝরতি পড়তি শস্যকণা খুঁটে খুঁটে তুলে আনলেই তো চলে না। সংসারে আরও অনেক কিছু দরকার, তেল, নুন, মশলাপাতি, কেরোসিন, এমনি হাজারটা জিনিস। এসব জোগাড় করতে মাইলখানেক দূরের বাজারে যেতে হয় শাড়িকে। লক্ষিন্দরের ধারণা সেখানেই নটবরের সঙ্গে তার আলাপ সালাপ হয়েছে। ভূষণের মতো নটবরকে সে এজন্য পুরোপুরি দায়ী করে না। শাড়ির হাড়ের ভেতর পর্যন্ত লক্ষিন্দরের দেখা আছে। এমন ঢলানি মেয়ে মানুষ আর একটাও জন্মেছে কিনা জানা নেই। সেই যে আগ বাড়িয়ে নটবরের গায়ে ঢলে পড়েনি তাই বা কে বলবে? কিন্তু সারাদিন যাকে পাকপাকালির পেছনে দৌড়তে হয় তার এসব নিয়ে ভাবার সময় কোথায়? তাছাড়া যে মেয়ে ছেলে নষ্ট হবে বলে ঠিক করেছে তাকে ঠেকাবে কে? লক্ষিন্দর বলে, জানি না কি করে চেনাশোনা হয়েছে, ওসব নিয়ে মাথা গরম করনি। গায়ের সীমানা ছাড়ালেই একটা কাঁচা রাস্তা খাড়া উত্তর থেকে দক্ষিণে চলে গেছে। রাস্তার ওধার থেকেই বাদা। এখন এই শীতের শেষাশেষি যেদিকে তাকানো যাক সব ফাঁকা। মাসখানেক আগেও মাইলের পর মাইল জমি সোনালি ধানে ভরেছিল। ফসল কেটে নেবার পর চারপাশ জুড়ে এখন শুধু শূন্যতা। রাস্তা পার হয়ে লক্ষিন্দর আর ভূষণ ওধারের মাঠে নেমে যায়। এখানে বেশিরভাগ জমি এক ফসলা, শুধু আমনই ফলে। এধারে ওধারে অবশ্য কিছু কিছু তিল, কলাই, সর্ষে বোনা হয়েছে। তাতে এত বিশাল শস্যক্ষেত্রগুলির রিক্ততা ঢাকা পড়েনি। দিগন্তের তলা থেকে লাফ দিয়ে সূর্যটা এখন অনেকটাই ওপরে উঠে এসেছে। বাদায় লোকজন প্রায় নেই বললেই হয়। চারিদিকের অগাধ নির্জনতায় কচিত দূরে দূরে দু একজন চাষাভুষো ধরনের মানুষ চোখে পড়ে। আকাশ ঝকঝকে নীল, কোথাও এক ফোঁটা মেঘ বা কুয়াশা নেই। ভোরের দিকে যে কুয়াশাটুকু ছিল রোদ ওঠার সঙ্গে সঙ্গে তা মুছে গেছে। অনেক উঁচুতে ডানা স্থির রেখে বাতাসে ভেসে বেড়াচ্ছে শঙ্খচিল। মাঝে মাঝে দিগন্তকে এফোঁড় ওফোড় করে মাথার উপর দিয়ে সাঁই সাঁই ছুটে যাচ্ছে ধবধবে সাদা বকের ঝাঁক। নিচে শীতশেষের মায়াবী রোদ গায়ে মেখে আলের উপর দিয়ে ঢিলে ঢালা আলসে ভঙ্গিতে বুকে হাঁটছে সোনালি গোসাপ। মাটি খুঁড়ছে মেঠো ইঁদুর। মাঠে নামার পর থেকে ভূষণ আর শাড়ির ব্যাপারে মাথা ঘামাচ্ছে না। একটু আগেও সে যে খেপে খেপে উঠছিল এবং ভয়ানক উত্তেজিত হচ্ছিল, এখন তার মুখ দেখে তা বোঝা যায় না। চনমন করে চারিদিকে তীক্ষ্ণ চোখে তাকাতে তাকাতে চলেছে ভূষণ। লক্ষিন্দরের নজরও বাদার দিকেই ছড়ানো। শীতের এই শেষ দিকটায় ছোট ছোট মেঠো কচ্ছপ কোত্থেকে যেন বেরিয়ে পড়ে। গোটা কয়েক ধরে বাজারে নিয়ে গেলেই ৮-১০টা টাকা। একসময় প্রচণ্ড জোয়ান ছিল লক্ষিন্দর। গায়ে ছিল বুনো মোষের শক্তি আর বুকের ভেতর দুর্জয় সাহস। তখন চাষের মরশুমে একাই ২ বলদের একখানা লাঙল দিয়ে জানাকি মাইতিবাবুদের ৮-১০ বিঘে জমি চষে ফেলতে পারত। হঠাৎ বছর ৫ আগে শ্বাসকষ্ট আর হাঁপের রোগে সে এতই কাবু হয়ে পড়ে যে জমি চষার মারাত্মক খাটুনির কাজ তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। বড় বড় জমি মালিকরা একসময় তাকে প্রচুর খাতির টাতির করে ডাকিয়ে নিয়ে কাজ দিত। শরীর ভেঙে যাবার পর কেউ তার দিকে ফিরেও তাকায় না। যাকে দিয়ে এক মরশুমে ৩ কাঠা জমিও চষানো যাবে না, কে তাকে ডাকবে? একটা যে কোনো কাজের জন্য মাইতিয়া জানাবাবুদের বাড়ি দিনের পর দিন ধর্ণা দিয়ে পড়ে থেকেছে লক্ষিন্দর, কিন্তু কেউ ফিরেও তাকায়নি। যে মানুষ ফি মরশুমে বাদার মাটি লাঙলের ফলায় তোলপাড় করে বিঘে ২০ মণ করে ধান ফলিয়েছে, তার কথা জমি মালিকেরা একেবারেই ভুলে গেছে। কিন্তু কেউ কাজ না দিলেও বেঁচে তো থাকতেই হবে। তার এবং শাড়ির পেটের দানা কিভাবে জোগাড় করা যায় এসব ভাবতে ভাবতেই লক্ষিন্দরের নজরে এসে পড়েছিল এই বাদায়, বিলে এবং আদিগন্ত শস্যক্ষেত্রে। সমস্ত চরাচর জুড়ে এখনো এমন অনেক কিছুই পড়ে আছে যা জানার মাইতিবাবুরা দখল করে নিতে পারেনি। বিলে রয়েছে অজস্র মাছ, কাঁকড়া, কচ্ছপ। বিলের ধার ঘেঁষে যে জঙ্গল, তাতে রয়েছে মেটে আলু, মৌচাক, বুনো কলা, কচু, নোনা এবং চালতা। এছাড়া সারা বছর, বিশেষ করে শীতের সময়টায় উড়ে উড়ে আসে হাজার রকমের পাখি। দিনে ৪-৫টা পাখি ধরতে পারলেই
কোনো রকমে দুটো পেট চলে যায়। চারপাশের এই মাঠ, বিল এবং বাদা লক্ষিন্দর আর শাড়িকে বাঁচিয়ে রেখেছে। পাখিটাকি ধরে সে চলে যায় এখান থেকে 3 মাইল দূরের এক ছোট শহরে। সেখানে শাসমলবাবুর কাছে সেগুলো বেচে দিয়ে আসে। পায়রা, শালিক, টিয়া, মাছরাঙা যাই নিয়ে যাক, শাসমলবাবু ফেরায় না, নগদ পয়সায় কিনে নেয়। তার কাছে ধার বাকির কারবার নেই। এত রকমারি পাখি কিনে শাসমলবাবু কি করে আগে জানত না লক্ষিন্দর। জানার জন্য সে কোনোদিন ব্যাকুলও হয়নি। পাখি দিলেই পয়সা মেলে, এতেই সন্তুষ্ট লক্ষিন্দর। দুজনের পেটের চিন্তা ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু নিয়ে ভাবার সময় নেই তার। অনেকদিন যাতায়াত করতে করতে কবে যেন লক্ষিন্দর শুনেছে শাসমলবাবু তার কাছ থেকেই পাখি শুধু কেনে না, এ অঞ্চলের আরও 2-4 জন তাকে পাখির যোগান দেয়। এইসব পাখি সে 8 গুণ 10 গুণ দামে কলকাতায় চালান করে, অর্থাৎ কিনা লক্ষিন্দরের কাছ থেকে 1 টাকায় কিনে 8-10 টাকায় বেচে দেয়। শুনে আগে আগে মন ভীষণ খারাপ হতো লক্ষিন্দরের। বহুদিন ভেবেছে কলকাতায় যেতে পারলে ভালো দাম পাওয়া যেত। কলকাতায় যাওয়া হয়তো যায়, গেছেও সে 2-1 বার, কিন্তু অত বড় শহরে শাসমলবাবুর থেকে বেশি পয়সা দিয়ে কে তার পাখি কিনবে? সেই লোকটাকে খুঁজে বের করবে কিভাবে? কাজেই শাসমলবাবুর কাছেই কবছর ধরে পাখি দিয়ে আসছে সে। প্রথম একাই সে বিলে গিয়ে বাদায় পাখিটাকে খোঁজে যেত। আজকাল একজন ভাগিদার জুটেছে, ভূষণ। তার মতোই একসময় লোহা দিয়ে তৈরি ছিল ভূষণের শরীর। জমি মালিকদের খেতে ভূতের মতো খাটতে পারত, কিন্তু কিছুদিন হলো শরীর ভেঙে গেছে তার। গলা দিয়ে মাঝে মাঝে রক্ত ওঠে। যার এই হাল, জানা কি মাইতিবাবুদের কাছে তার দাম কানা করিও না। লক্ষিন্দরের মতো সেও খারিজ হয়ে গেছে। ভূষণ বাদায় বা বিলে হানা দেওয়ায় এতটুকু হিংসে হয় না লক্ষিন্দরের। এখানে এই বিশাল চরাচরে এত খাদ্য, এত পাকপাকালি যে একা ভূষণ কেন, 50টা ভূষণ এলেও ফুরোবে না। আলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে দুজনেই একটা করে মিঠু কচ্ছপ পেয়ে যায়। পাখি ধরার সরঞ্জাম ছাড়াও লক্ষিন্দর এবং ভূষণের সঙ্গে চটের থলে রয়েছে। ওরা কচ্ছপ থলেতে পুড়ে আবার এগুতে থাকে। দুজনেই চিলের মতো তীক্ষ্ণ চোখে মাঠের চারপাশ দেখতে দেখতে চলেছে, যদি আরও 2-1টা কচ্ছপ পাওয়া যায়। মাঝে মাঝে মুখ তুলে আকাশের দিকেও তাকাচ্ছে লক্ষিন্দর। তার দেখা দেখি ভূষণও। তাদের উদ্দেশ্য পাখিদের চলাচল লক্ষ্য করা। কিন্তু এই মুহূর্তে বকের ঝাঁক ছাড়া আকাশ জুড়ে আর কিছুই নেই। একসময় ফাঁকা শস্যক্ষেত্র পেরিয়ে বিলে চলে আসে লক্ষিন্দরেরা। ভূষণ বলে, আজ কপালটা তেমন সুবিধে লয় রে লখা, মোটে 1টা করে কচ্ছপ। বিলে পা দিলেই ইন্দ্রিয়গুলো টান টান হয়ে যায় লক্ষিন্দরের। শুধু চোখে দেখেই নয়, হাওয়ায় গন্ধ শুকেই সে বলে দিতে পারে কোথায় নেমেছে বুনো হাঁসের ঝাঁক, বা কোথায় কোন গাছের মাথায় বসেছে টিয়া কিংবা বুনো ঘুঘুর দল। এধার ওধার দেখতে দেখতে অন্যমনস্কর মতো লক্ষিন্দর বলে, হ্যাঁ। ভূষণ বলে, অনেকখানি মাঠ ভেঙেছি, হাঁটু ভেঙে এসতেছে, একটু জিরিয়ে বিড়ি খেয়ে নি আগে, বলে ঘাসের ওপর বসে পড়ে। ট্যাঙ্ক থেকে মরচে পড়া টিনের ছোট গোল কৌটো বের করে সেটার ভেতর থেকে আধপোড়া একটা বিড়ি তুলতে তুলতে বলে, এই নে, এটা ধরা। ভূষণের কথা যেন শুনতেই পায় না লক্ষিন্দর। এই যে বলেই তালুতে জিভ ঠেকিয়ে বুনো টিয়ার মতো আওয়াজ করতে করতে সামনের দিকে ছুটে যায়। বিলটা প্রায় মাইল 2 লম্বা, চওড়াও অনেকটা। 3 দিকে পাতলা জঙ্গল, ঝোপঝাড়। তবে দক্ষিণ দিকে জঙ্গল চাপ বাঁধা এবং খুবই ঘন। বানি, সুঁদুরি, কেওড়া, হেতাল, এমনি নানা ধরনের গাছের ছড়াছড়ি ওখানে। গাছগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে মোটা মোটা বুনো লতা। লক্ষিন্দর দূর থেকে দেখতে পেয়েছিল বিলের কোনাকুনি পূব দক্ষিণে একটা ঝাড়ালো শিশু গাছের মাথায় কটা বুনো টিয়া বসে আছে। সে এমনভাবে ছুটছে যাতে পায়ের এতটুকু শব্দ হয় না, সেই সঙ্গে চিকচিক আওয়াজটা চলছেই। লক্ষিন্দর পাখিদের ডাক খুব ভালো করেই নকল করতে পারে। এই ব্যাপারটাকে সূক্ষ্ম চারুকলার স্তরে
তুলে নিয়ে গেছে সে। চোখে না দেখলে মনে হবে সত্যি বুঝি ঘুঘু কি টিয়া বা পায়রা ডাকছে। অথচ 5 বছর আগেও পাকপাকালি ডাক ডাকতে পারত না লক্ষিন্দর। জীবন ধারণের জন্য কত রকম পদ্ধতি না শিখতে হয়। এই যে লক্ষিন্দর পাখির ডাক ডাকে, সেটা শখে বা খুশিতে নয়, কারণ একটাই, এভাবে ডেকে পাখিদের ভুলিয়ে ভালিয়ে সে তার জালের ভেতর নিয়ে আসতে চেষ্টা করে। শিশু গাছের মাথায় কটা বুনো টিয়া ছাড়া এত বেলায় বিলে আর কোনো পাখি নেই। যেভাবেই হোক 2-4টে টিয়া অন্তত লক্ষিন্দরকে ধরতেই হবে, নইলে 2-2.5 মাইল বাধা ভেঙে এত দূর ছুটে আসাই সার। শিশু গাছটা কাছাকাছি এসে চিকচিক আওয়াজ করতে করতে খুব সন্তর্পণে পাখি ধরা জালটা একটু দূরে একটা ঝোপের আড়ালে নিয়ে পাতে লক্ষিন্দর। স্বরে নানা রকম ঢেউ তুলে ডাকটা একটানা চালাতেই থাকে। ডাক শুনতে শুনতে গাছের মাথায় পাখিগুলো চন্মন করে, মাঝে মাঝে ঘাড় কাত করে কি যেন বুঝতে চেষ্টা করে তারা। তারপর সামান্য একটু উড়ে ডানা নাড়তে নাড়তে আবার এসে বসে। এভাবে কিছুক্ষণ চলার পর টিয়াগুলো হঠাৎ উড়ে উড়ে নিচে নেমে আসে। সুর কাঁপিয়ে কাঁপিয়ে নানা রকম সংকেত দিতে দিতে গলার ভেতর চিকচিক করেই চলেছে লক্ষিন্দর। পাখিগুলো যখন জালের ভেতর ঢুকতে যাবে, সেই সময় ভূষণের গলা শোনা যায়, এই রে লকা, গেলি কোথায়? বিড়িটিড়ি খেয়ে খানিক জিরিয়ে বিলের ওপার থেকে সে চলে এসেছে। গলার আওয়াজে টিয়াগুলো আচমকা ভয় পেয়ে নানা দিকে উড়ে যায়। ঝোপের পিছন থেকে বেরিয়ে এসে উড়ন্ত পাখিদের দিকে হতাশ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে লক্ষিন্দর। এতক্ষণের সব পরিকল্পনা একেবারেই ভেস্তে গেল। পাখিগুলো অনেক দূরে গাছপালার আড়ালে উধাও হয়ে গেলে ভূষণের দিকে ফিরে লক্ষিন্দর খুব ঠান্ডা গলায় বলে, দিলে তো টিয়াগুলোকে ভাগিয়ে। তার বলার মধ্যে কোনো রকম অভিযোগ নেই। আগে খেয়াল করেনি ভূষণ। এবার পাখি ধরা জাল টাল এবং টিয়াগুলোকে পালিয়ে যেতে দেখে কাচুমাচু মুখে বলে, তোর বড় খেতে করে দিলাম রে লখা, একটু আগে যদি জালটা দেখতে পেতুম। লক্ষিন্দর উত্তর দেয় না, জালটা তুলে গুটোতে থাকে। ভূষণ ফের বলে, 4-5টা টিয়াও যদি জালে ফেদু তো কটা টাকা পেয়ে যেতিস, একেবারে চোখে মাথাটা খেয়ে বসলুম। লক্ষিন্দর বোঝে ভূষণের আক্ষেপটা লোক দেখানো নয়, খুবই আন্তরিক। সে বলে, দুঃখ করে আর কি করবে, যা হবা তা হয়ে গেছে, কপালে আজ কিছু নেই। একটু থেমে আবার শুরু করে, চলো জঙ্গলে সেদুই, যদিন কিছু মেলে। আজ আর পাখির আশা নেই। দুজনে জঙ্গলে ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর বেলা যখন হেলে পড়েছে, রোদের রং পাল্টে হলুদ হয়ে যাচ্ছে, সেই সময় কিছু মেটে আলু, মানকচু, প্রচুর কুল ইত্যাদি জুটিয়ে বেরিয়ে আসে। এই বিল এবং জঙ্গল বা পেছনের মাঠ তাদের শূন্য হাতে কোনোদিনই ফিরিয়ে দেয় না। ভূষণ বলে, ঘর যাবি তো? হ্যাঁ। আস্তে মাথা হেলিয়ে দেয় লক্ষিন্দর। বিল পেছনে ফেলে শীতের ফাঁকা শস্যক্ষেত্র পেরিয়ে লক্ষিন্দরেরা যখন গায়ের পাশের সেই কাঁচা রাস্তায় এসে ওঠে, সেই সময় আবার নটবরকে দেখতে পায়। সে গাঁয়ের ভেতর থেকে আসছে। সেই সকাল থেকে এতক্ষণ নটবর কোথায় কাটিয়েছে লক্ষিন্দরের বুঝতে অসুবিধা হয় না। সকালে তবু 2-4টে কথা বলেছিল নটবর, এখন কিছুই বলে না। লম্বা লম্বা পা ফেলে দ্রুত মেটে রাস্তা ধরে পশ্চিম দিকে এগিয়ে যায়। নটবরকে দেখে দাঁড়িয়ে পড়েছিল দুজনে। ভূষণের চোখ জ্বলছিল। দাঁতে দাঁত ঘষে এসে বলে, শালো গোর বেটাচ্ছে। লক্ষিন্দরের প্রতিক্রিয়া বোঝা যায় না। পলকহীন নটবরের দিকে তাকিয়েছিল সে। রাস্তার বাঁকে নটবর অদৃশ্য হবার পর আস্তে একটা নিঃশ্বাস ফেলে বলে, আর দেরিয়ে থেকে কি হবে, চলো। রাস্তা থেকে নেমে ওরা গাঁয়ের ভেতর ঢুকে পড়ে। ভূষণ সকালে যা বলেছিল আবার সেই কথাটাই বলে, ঘর সামলা লখা, ঘর সামলা। লক্ষিন্দর উত্তর দেয় না। রাস্তার প্রায় মুখেই ভূষণের ঘর। শাড়ি এবং নটবর সম্পর্কে আরও কিছু জরুরি পরামর্শ এবং মূল্যবান উপদেশ দিয়ে সে চলে যায়।
ঘরে ফিরে লক্ষিন্দর দেখে বারান্দায় বসে একটা হাত আয়নায় নিজের মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে শাড়ি, আর সকালের মতোই গুনগুন করে গাইছে। মনে ফুর্তি না থাকলে গলা দিয়ে এমন সুর বেরোয় না। এক মুহূর্ত শাড়িকে লক্ষ্য করে লক্ষিন্দর, তারপর মেটে আলু টালু দাওয়ায় নামিয়ে পাখি ধরা সরঞ্জাম নিয়ে ঘরের ভেতর ঢুকে যায়। কবছর ধরে লক্ষিন্দরের জীবনে আহ্নিক গতি বার্ষিক গতির কোনো রকম হেরফের নেই। সেই ভোরে উঠে বাসি ভাত খেয়ে মাঠে আর বিলে ছোটা, পাখিটাকি ধরার পর শাসমল বাবুর কাছে বেচে রাত করে বাড়ি ফেরা, এই নিয়মেই দিন কাটতে থাকে। ফাল্গুনের গোড়ায় একদিন সন্ধ্যের পর ঘরে ফিরে শাড়িকে দেখতে পেল না লক্ষিন্দর। প্রথমে ঘরের সামনে, পেছনে এবং আশপাশে খোঁজে, কিন্তু কোথাও নেই শাড়ি। খুবই দুশ্চিন্তা হয় লক্ষিন্দরের। রাত্রিরে ঘরে ফিরে শাড়িকে দেখেনি এমন ব্যাপার আর কখনো ঘটেছে কিনা সে মনে করতে পারে না। কোথায় যেতে পারে শাড়ি? খোঁজাখুঁজির পর অন্ধকারে দাওয়ায় বসে খানিকক্ষণ ভাবে লক্ষিন্দর। তারপর সাঁকো পেরিয়ে গাঁয়ের লোকজনের কাছে চলে যায়, যদি তারা কোনো হদিস দিতে পারে। দু চার ঘর ঘুরতেই জানা গেল শাড়ি দুপুরবেলা নটবরের সঙ্গে চলে গেছে। গাঁয়ের লোকেরা শাড়ি চলে যাওয়ার পুরো দায়টা লক্ষিন্দরের কাঁধেই চাপিয়ে দেয়। কেন সে আগে থেকে হুঁশিয়ার হয়নি? কেন ঘরের মাগকে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করতে দিয়েছে? নটবর বেড়া তার ঘরে সিঁচ চালাচ্ছে জেনেও কেন মুখ বুজে থেকেছে? কেন শালোর বেটাকে ঘাড়ে লাথি মেরে আগে ভাগায়নি? ইত্যাদি ইত্যাদি। সবার ধিক্কার মাথায় চাপিয়ে ঘরে এসে শুয়ে পড়ে লক্ষিন্দর। সারা রাত তার ঘুম আসে না। কি করে লোকজনকে বোঝাবে মেয়ে মানুষ নষ্ট হতে চাইলে কেউ তাকে রুখতে পারে না? অন্তত তার ঠেকাবার মতো পদ্ধতি তার জানা নেই। একসময় লক্ষিন্দর টের পায় চোখের জলে বালিশ ভিজে গেছে। শাড়ি চলে যাবার পর 2 দিন ঘর থেকে বেরোয় না লক্ষিন্দর। ভূষণ এসে ডেকে ডেকে ফিরে যায়। 2 দিন পর পাখি ধরা জালটাল নিয়ে আবার মাঠে এবং বিলে যায় লক্ষিন্দর। ঘরে শুয়ে এক নিষ্ঠুর বিপজ্জনক মেয়ে মানুষের জন্য কষ্ট পেলে পেট তো শুনবে না। আগের সব দিনের মতো আজও তার সঙ্গী ভূষণ। গভীর সহানুভূতির সুরে ভূষণ বলে, মেয়ে মানুষটা তোকে একেবারে মেয়েরে রেখে গেল রে লখা। লক্ষিন্দর উত্তর দেয় না। চিরের মতো তীক্ষ্ণ নজরে মাঠ এবং আকাশ লক্ষ্য করতে থাকে। তার ধ্যান জ্ঞান এখন আকাশের পাখি আর মাঠের কচ্ছপ। ভূষণ আবার বলে, এখন তোর দিন কাটবে কি করে লখা? লক্ষিন্দর ভূষণের দিকে না ফিরে নিরাসক্ত গলায় বলে, এই বাদা আছে, বিল আছে, পাক পাখালি কচ্ছম আছে, একটাই তো জীবন, ঠিক কেটে যাবে। বলতে বলতেই গলার স্বর 3 পর্দা চড়িয়ে চেঁচে ওঠে, এই গো হেই 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 হেই। চেঁচাতে চেঁচাতে আকাশের দিকে আঙুল তুলে আলের ওপর দিয়ে বিলের দিকে ছুটতে থাকে। বাতাস চিরে বুনো টিয়ার ঝাঁক সেদিকেই চলেছে।